10 জানুয়ারি 1972 ঢাকার তেজগাঁও বিমানবন্দর। 9 মাস পাকিস্তানের কারাগারে বন্দী যে মানুষটার জন্য তার ছেলের পাশেই কবর খোঁড়া হয়েছিল। মৃত্যুর প্রহর গোনা, তারপর লন্ডন দিল্লি হয়ে সেই মানুষটা বিমান থেকে নামলেন। সামনে যা দেখলেন একটা রক্তাক্ত দেশ, ভাঙা সেতু, খালি কোষাগার, লাখ লাখ মানুষ ঘরহীন। আপনি একবার ভাবুন, আপনি যদি সে মানুষটার জায়গায় থাকতেন তাহলে কি করতেন? তিনি চাইলে বিশ্রাম নিতে পারতেন, বিদেশেই থেকে যেতে পারতেন, কিন্তু শেখ মুজিবুর রহমান সরাসরি ঝাঁপিয়ে পড়লেন। লক্ষ্য একটাই, মৃতপ্রায় একটা জাতিকে দাঁড় করানো। 3.5 বছর পর 1975 সালের 15 আগস্ট এই মানুষটাকেই তার নিজের বাড়িতে গুলি করে সব পরিবারে হত্যা করা হলো। মাঝে এই 3.5 বছর কি ঘটেছিল? একজন মানুষ কতটা চেষ্টা করলে একটা ধ্বংসস্তূপ দাঁড়িয়ে যায়? আর কারা ছিল যারা পাশে দাঁড়ানোর ভান করে পিছন থেকে ছুরি বসিয়েছিল? উত্তরটা সহজ না, কারণ এই গল্পে ভিলেন শুধু বাহিরের কেউ ছিল না, কিছু ভিলেন ছিল তারই খুব কাছের মানুষ। সরকারি হিসাবে প্রায় 30 লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছে, প্রায় 1 কোটি মানুষ শরণার্থী হয়ে ফিরেছেন। রেল ভাঙ্গা, সড়ক ভাঙ্গা, বন্দর অচল, কোষাগারে কার্যরত কিছুই নেই। আপনি কল্পনা করুন, একটা সংসার চালাতেই আমাদের কষ্ট হয়, আর এখানে পুরো একটি দেশ চালাতে হবে। হাতে টাকা নেই, রাস্তা নেই, খাবারও নেই, আর সময় মাত্র 3.5 বছর। এই সময়টাই তার তাড়না ছিল একটাই, দেশটাকে দাঁড় করানো। কিন্তু একটা ভাঙা দেশকে শুধু ইচ্ছাশক্তি দিয়ে দাঁড় করানো যায় না, লাগে কাঠামো, লাগে সময়ের দৌড়। সেই দৌড়টা তিনি শুরু করলেন কিভাবে? প্রথম কাজ ছিল রাষ্ট্র কাঠামো দাঁড় করানো। 1972 সালের 11 জানুয়ারি শাসনতন্ত্র আদেশ জারি হয়, আর মাত্র 11 মাসের মাথায় 16 ডিসেম্বর 1972 বাংলাদেশ পায় একটি লিখিত সংবিধান। এটা অনেকটা এমন, আপনি একটা ভাঙা বাড়ি ভিত মাত্র কয়েক মাসে নতুন করে গেঁথে ফেললেন, তাও একদম শক্ত করে। একটা সদ্যজাত রাষ্ট্রের জন্য এই গতি ছিল বিরল। এই সংবিধানে জায়গায় পায় 4টা মূলনীতি: জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। 11 মাসে একটা নতুন রাষ্ট্রের পুরো কাঠামো। কিন্তু ঘরের ভেতরে ভিত গাঁথলেই তো চলবে না, বাহিরের দুনিয়াও তো তাকে চিনতে হবে। কূটনীতির ময়দানেও তিনি একা লড়েছেন। শুরুতে চীনের ভেটোয় জাতিসংঘের সদস্যপদ আটকে যায়, কিন্তু 1974 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশ হয় জাতিসংঘের 136তম সদস্য রাষ্ট্র। এক সপ্তাহ পর 25 সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন। ভাষাটা ছিল বাংলা। বিশ্বমঞ্চে নিজের মাতৃভাষায় কথা বলার সেই মুহূর্ত আজও অনেকের গায়ে কাটা দেয়। একবার চোখ বন্ধ করে ভাবুন সেই দৃশ্যটা। নিউ ইয়র্কের জাতিসংঘ ভবন, বিশ্ব নেতাদের সামনে, আর একটা মানুষ বাংলায় কথা বলছেন। এটা শুধু একটা ভাষণ ছিল না, এটা ছিল বাঙালির আবেগ। এই পার্লামেন্টে বাংলাদেশের ৬৭ কোটি মানুষ প্রতিনিধিত্ব লাভ করায় আপনাদের মধ্যে যে গভীর সন্তোষভাব আমি লক্ষ্য করেছি, আমিও তার অংশীদার। রাষ্ট্র দাঁড় করানো হলো, বিশ্বমঞ্চে স্বীকৃতি এলো, এবার পালা অর্থনীতির। 1973 সালে জুলাই থেকে প্রথম 5 শালা পরিকল্পনা চালু হয়। লক্ষ্য খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আর প্রবৃদ্ধি। আর সেই বছরের 7 মার্চ প্রথম জাতীয় নির্বাচন হয়। 300 আসনের মধ্যে 293টি নির্বাচনী আসন পায়। এই নির্বাচন ছিল মানুষের আস্থার প্রমাণ। তার নিজের লেখা অসমাপ্ত আত্মজীবনী আর কারাগারের রোজনামচা পড়লে একটা জিনিস স্পষ্ট হয়, তার রাজনীতির মূল সুর ছিল একটাই: সাধারণ মানুষের কষ্ট লাঘব করা। তার কাছে ক্ষমতা ছিল মানুষের অধিকার নিশ্চিত করার হাতিয়ার। আর এই কারণেই যখন তিনি দেখলেন তার নিজের প্রশাসনের ভেতরেই কিছু মানুষ এই স্বপ্নটাকে নিজের স্বার্থে ব্যবহার করছে, সেই ধাক্কাটা ছিল সবচেয়ে গভীর। এই বিশ্বাসটা কারা ভেঙেছিল? একটা মানুষ একা রাষ্ট্র চালাতে পারে না, তাকে নির্ভর করতে হয় কাছের মানুষদের উপর। আর ঠিক এখানেই বঙ্গবন্ধুর সবচেয়ে বড় দুর্বলতা তৈরি হয়েছিল। তিনি অনেককে বিশ্বাস করেছিলেন, তারা সেই বিশ্বাসের প্রতিদান দিতে পারেননি। এটা অনেকটা এমন, আপনি আপনার ব্যবসার হিসাব একজন কাছের মানুষের কাছে বিশ্বাস করে ছেড়ে দিলেন, আর সেই মানুষটাই পেছন থেকে হিসাবের খাতা বদলে ফেললেন। আপনার কি কখনো এমন হয়েছে, কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছেন আর সেই মানুষটাই সবচেয়ে বড় আঘাতটা দিয়েছে? তাহলে বুঝবেন বঙ্গবন্ধু ঠিক কোন জায়গায় দাঁড়িয়েছিলেন। গাজী গোলাম মোস্তফা ছিলেন তার ঘনিষ্ঠ সহযোগীদের একজন। বাংলাদেশ রেড ক্রসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। 1974 সালের দুর্ভিক্ষে তার বিরুদ্ধে ওঠে একটা অভিযোগ,
আন্তর্জাতিক ত্রাণ সামগ্রী আত্মসাতের। এই অভিযোগ উঠে এসেছে বিভিন্ন সমসাময়িক প্রতিবেদনে, পরবর্তীতে ঐতিহাসিক আলোচনায়ও। অভিযোগ ছিল ক্ষুধার্ত মানুষের জন্য আসা কম্বল, শিশুখাদ্য সঠিকভাবে বিতরণ হয়নি, বরং চলে গেছে প্রভাবশালী মহলের হাতে। শুধু তিনি একা না, তৎকালীন সরকারের কিছু প্রভাবশালী নেতা ও প্রশাসনিক ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ আছে। ক্ষমতার অপব্যবহার, পারমিট, লাইসেন্স বাণিজ্য, জাতীয়করণকৃত শিল্প কারখানার রাজনৈতিক প্রভাব খাটানো, এসব অভিযোগ ইতিহাসের বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস তার বাংলাদেশের লেগেসি অব ব্লাড এই বইয়ে সেই সময় ক্ষমতার দ্বন্দ্ব আর দুর্নীতির বিষাদ বর্ণনা দিয়েছেন। একইভাবে মহিউদ্দিন আহমেদ তার বই বেলা অবেলা বাংলাদেশ 1972-75 এই বইয়ে সেই সময় রাজনৈতিক টানপোড়েন, প্রশাসনিক দুর্বলতা আর ক্ষমতার প্রভাব বিস্তারের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। বঙ্গবন্ধু নিজেও প্রকাশ্যে দুর্নীতির কথা বলেছিলেন। আপনারা ভালো করে কাজ করেন, ঘুষ খাওয়াটা বন্ধ করেন, দুর্নীতি বন্ধ করেন। দেশে অন্ধ অন্ধ দুর্নীতি ভরে গেছে। যাও ভিক্ষা করে আনি, তাও চাটার গুষ্টি চাটে খেয়ে ফেলায় দেয়, আমার গরিব পায় না। এত চোরের চোর, চোর কোথেকে যে পয়দা হয়েছে আমি জানি না। পাকিস্তানের সব নিয়ে গেছে, কিন্তু এই চোর চুপ ফিরে গেছে আমার কাছে। তার তৎকালীন রাজনৈতিক সচিব মনোয়ারুল ইসলাম পরে স্মৃতিচারণায় বলেন, দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা হলে বঙ্গবন্ধু গভীর হতাশা প্রকাশ করতেন। অথচ তার নিজের লেখা বই পড়লে বোঝা যায় রাজনীতিকে তিনি ব্যক্তিগত সম্পদ অর্জনের উপায় হিসেবে দেখেননি কখনো, দেখেছেন মানুষের কল্যাণের মাধ্যম হিসেবে। একজন নেতা নিজের জীবন উৎসর্গ করলেন একটা জাতির জন্য, আর তারই আশেপাশের মানুষদের বিরুদ্ধে উঠল ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। এই আস্থার সংকটই হয়ে দাঁড়ালো তার শাসনামলের অন্যতম বড় চ্যালেঞ্জ। আর এই দুর্নীতি ঠিক এই সময়েই প্রকৃতিও একটা আঘাত হানার জন্য প্রস্তুত হচ্ছিল। 1974 সাল, দেশ তখন সবে মাথা তুলেছে। ঠিক তখনই আঘাত হানে প্রকৃতি। ভয়াবহ বন্যা, বিস্তীর্ণ এলাকার ফসল নষ্ট, যোগাযোগ ব্যবস্থা ব্যাহত, অসংখ্য গ্রামের মানুষ হারায় কর্মসংস্থান। সদ্য স্বাধীন যুদ্ধ বিধ্বস্ত একটা দেশের জন্য এই আঘাত ছিল ভয়ঙ্কর কঠিন। কিন্তু সংকট আরও গভীর হয় অন্য কারণে। বাজারের অস্থিরতা, মূল্যবৃদ্ধি, মজুতদারিতা, মানুষের ক্রয়ক্ষমতার দ্রুত অবনতি। মানুষের জীবন শুধুমাত্র সংখ্যা ছিল। সংখ্যাটা শুনলে অবাক হবেন। এখানে একটা জিনিস বোঝা জরুরি, বাজারে খাবার থাকা আর মানুষের হাতে সেই খাবার কেনার সামর্থ্য থাকা, এই দুটো জিনিস এক না। অনেকটা দোকানে পণ্য থাকলেও পকেটে টাকা না থাকলে যেমন সেটা কেনা যায় না, ঠিক তেমন। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার পভার্টি অ্যান্ড ফ্যামিনিস অ্যান্ড ইজি অন এন্টাইটেলমেন্ট অ্যান্ড ডিপ্রিভিশন এই বইয়ে ঠিক এটাই দেখিয়েছেন। 1974 সালে দুর্ভিক্ষকে শুধু খাদ্যের উপাদানের ঘাটতি দিয়ে ব্যাখ্যা করা যায় না। তার বিশ্লেষণ বলছে মানুষের ক্রয় ক্ষমতা বা এন্টাইটেলমেন্ট ভেঙে পড়ায় বাজারে খাদ্য থাকা সত্ত্বেও লাখো মানুষ তা কিনতে পারেননি। একই ধরনের বিশ্লেষণ পাওয়া যায় মাহবুব আলমের 1974-এর দুর্ভিক্ষ এই বইয়ে। সেখানে বন্যা, বাজারের অস্থিরতা, মূল্যস্ফীতি, সরবরাহ ব্যবস্থার দুর্বলতা আর মজুতদারির যৌথ প্রভাব তুলে ধরা হয়েছে। ফলাফল কি দাঁড়ালো? বাজারে খাদ্যশস্য ছিল, কিন্তু লাখো মানুষের নাগালের বাইরে চলে যায় সেটি। মৃত্যুর সংখ্যা নিয়ে আজও ইতিহাসবিদদের মধ্যে মতভেদ আছে। সরকারি হিসেবে প্রায় 27 থেকে 40 হাজার মানুষের মৃত্যুর কথা উল্লেখ আছে। বিভিন্ন গবেষণার বেসরকারি সূত্রে সংখ্যাটা আরও বেশি বলে দাবি করা হয়েছে। সংখ্যা যাই হোক, প্রতিটা মৃত্যুই একটা গভীর মানবিক বিপর্যয়ের প্রতীক। একদিকে বঙ্গবন্ধু চেষ্টা করছেন রাষ্ট্র পুনর্গঠনের, অন্যদিকে প্রশাসনের একাংশ দুর্নীতি, বাজারে মজুতদারি, মূল্যবৃদ্ধি এসব বারবার বাধা দিচ্ছে তার সেই চেষ্টাকে। ইতিহাসবিদদের অনেকের মতে এই বহুমুখী সংকটও হয়ে ওঠে তার শাসনামলের অন্যতম বড় ট্র্যাজেডি। এই বিপর্যয়ের মুখোমুখি হয়ে বঙ্গবন্ধু একটা সিদ্ধান্ত নিলেন, সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তটা। 3 বছরে বঙ্গবন্ধু একটা জিনিস বুঝে গেছেন, সহানুভূতি দিয়ে হয়নি, অনুরোধ করে হয়নি, প্রকাশ্যে স্বীকার করেও দুর্নীতি থামানো যায়নি। রাজনৈতিক দলাদলি, সশস্ত্র বিদ্রোহ, চোরাচালান সবকিছু মিলিয়ে রাষ্ট্র তখন প্রায় অচল হওয়ার জোগাড়। একজন নেতা যখন দেখেন সহানুভূতি, অনুরোধ, প্রকাশ্যে স্বীকারোক্তি কোনোটাই কাজ করছে না, তখন তার সামনে আসলে কটা পথ খোলা থাকে। এই প্রেক্ষাপটে 1975 সালের 25 জানুয়ারি সংসদে পাশ হয় 4র্থ সংশোধনী। 7 জুন গঠিত হয় বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, সংক্ষেপে বাকশাল। বঙ্গবন্ধু তার সরকারের ভাষায় এটা ছিল একটা কঠোর কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ।
লক্ষ্য ছিল বিক্ষিপ্ত রাজনীতি আর সুবিধাবাদী নেতাদের একটা কেন্দ্রীভূত কাঠামোর ভেতরে এনে জবাবদিহিতার আওতায় ফেলা। 61 জেলা প্রশাসনের মাধ্যমে উন্নয়ন পৌঁছে দেয়া সরাসরি মানুষের দুয়ারে। তারা এটাকে ডেকেছিলেন দ্বিতীয় বিপ্লব, একটা যুদ্ধ বিধ্বস্ত দুর্নীতিতে জর্জরিত রাষ্ট্রকে বাঁচানোর শেষ চেষ্টা। এখন কেউ বলতেই পারেন একদলীয় ব্যবস্থা তো গণতন্ত্রের বিপরীত, উদ্দেশ্য যতই ভালোই হোক না কেন এই আপত্তিটা ন্যায্য। আবার কেউ কেউ ভিন্ন উদাহরণও টানেন, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, চীন, ভিয়েতনাম, এই দেশগুলোর দিকে তাকান। এদের প্রত্যেকের উন্নয়নের গল্পে একটা মিল আছে, শক্তিশালী কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থার হাত ধরেই এসেছে দ্রুত অর্থনৈতিক অগ্রগতি। তাদের যুক্তি হলো বাকশালা হয়তো সেই পথেরই একটা বাংলাদেশি সংস্করণ হতে পারত। এই বিতর্ক আজও চলমান, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, এই পদক্ষেপ আসলে কি হতে পারত সেটা যাচাই করার সুযোগও ইতিহাস তাকে দেয়নি। কারণ বাকশাল ঘোষণার মাত্র কয়েক সপ্তাহের মাথায় ঘটে যায় সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা। 1975 সালে 15 আগস্ট ভোরবেলা একদল বিশ্বাসঘাতক সেনা কর্মকর্তা ট্যাঙ্ক নিয়ে ঘিরে ফেলে ধানমন্ডি 32 নম্বর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার পরিবারের অধিকাংশ সদস্য সহ নৃশংসভাবে হত্যা করা হয়। এটা কোনো সিনেমার দৃশ্য না, এটা ঘটেছিল, যা সরকারি রেকর্ডে স্পষ্ট এবং নথিভুক্ত। এই হত্যাকাণ্ডের নেতৃত্বে ছিলেন কর্নেল খন্দকার আব্দুর রশিদ, লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিম সহ কয়েকজন মধ্যম পদস্থ সেনা কর্মকর্তা। হত্যাকাণ্ডের পরপরই রাষ্ট্রপতির দায়িত্ব নেয় তৎকালীন খন্দকার মোস্তাক আহমেদ। আর এখানেই সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার প্রমাণ, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল বা এর সুবিধা নিয়েছিল তারাই পরে রাষ্ট্র ক্ষমতা দখল করে। আপনি একবার ভাবুন যে মানুষগুলো একটা হত্যাকাণ্ড ঘটালো, তাদেরই হাতে চলে গেল রাষ্ট্র ক্ষমতা। বিচারের বদলে মোস্তাক সরকার জারি করে একটা ইনডিমিনিটি অধ্যাদেশ। এখানে একটা প্রশ্ন আপনাকে করি, একটা দেশে যদি হত্যাকারীরাই বিচারের ঊর্ধ্বে চলে যায়, তাহলে সেই দেশের ইতিহাস কি তার দায় স্বীকার করবে? খন্দকার মোস্তাক আহমেদের এই সরকারে দ্রুত প্রভাবশালী হয়ে ওঠেন জিয়াউর রহমান। প্রথমে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ পদে, তারপর কয়েক মাসের মধ্যে সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্ব, আর শেষে রাষ্ট্র ক্ষমতাতেও। জিয়াউর রহমান কি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পূর্ব পরিকল্পনায় জড়িত ছিলেন? এই প্রশ্নে ইতিহাসবিদ ও বিশ্লেষকদের মধ্যে আজও মতভেদ আছে। সাংবাদিক লরেন্স লিফশুলস তার বাংলাদেশ দ্য আনফিনিশড রিভলিউশন এই বইয়ে তিনি দাবি করেন, হত্যাকাণ্ডের কিছুদিন আগে জিয়ার সঙ্গে দেখা হয়েছিল মার্কিন রাষ্ট্রদূতের তৎকালীন সিআইএ স্টেশনের প্রধান। এই সামাজিক যোগাযোগ থেকেই তিনি পূর্ব সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেন। এই অধ্যাদেশ হত্যাকারীদের নিয়ে যায় বিচারের ঊর্ধ্বে। পরে এই অধ্যাদেশ সংসদে আইনে পরিণত হয়, আর সেটি করে জিয়াউর রহমান সরকার। তদন্ত কার্যক্রম স্থগিত থাকে বছরের পর বছর। মূল অভিযুক্তদের অনেককে দেওয়া হয় বিদেশি কূটনৈতিক চাকরি। এই তথ্যগুলো সরকারি নথি ও সংসদীয় রেকর্ডে নথিভুক্ত। একজন মানুষ যিনি নিজের জীবনের প্রতিটা মুহূর্ত এই দেশের জন্য উৎসর্গ করলেন, তাকে তার নিজের প্রশাসনের ভেতরে মানুষরা মিলে শেষ করে দিল। I'm happy today that my 75 million people emancipated, and before that we were a colony. Now Bangladesh is an independent sovereign state. তারপর তারাই সেই রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতা ভোগ করল। ইতিহাসে এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা খুব কমই আছে। কিন্তু একটা প্রশ্ন এখনও বাকি রয়ে গেছে, যদি তাকে থামানো না হতো তাহলে কি হতো? 3.5 বছরে একজন মানুষ কি করলেন একবার মিলিয়ে দেখুন। একটা ধ্বংসস্তূপকে দিলেন সংবিধান, বিশ্বমঞ্চে এনে দিলেন স্বীকৃতি, জাতিসংঘে পাইয়ে দিলেন সদস্যপদ নিজের সবটুকু দিয়ে। আর ঠিক যখন তিনি দুর্নীতি আর বিশৃঙ্খলা রুখতে সবচেয়ে বড় পদক্ষেপ নিলেন, তখনই তাকে থামিয়ে দেওয়া হলো চিরতরে। কেউ কোনোদিন নিশ্চিত করে বলতে পারবে না বাকশাল বাস্তবায়িত হলে দেশ ঠিক কোন পথে যেত। ইতিহাস সেই সুযোগটা কেড়ে নিয়েছে। কিন্তু একটা প্রশ্ন সবসময় থেকে যাবে, একজন মানুষ যিনি জেলে বসে জাতির জন্য আত্মজীবনী লিখেছেন, যুদ্ধ বিধ্বস্ত দেশকে 3.5 বছরে বিশ্বমঞ্চে দাঁড় করিয়েছেন, তাকে যদি আর কয়েকটা বছর সময় দেওয়া হতো, আপনার কি মনে হয় বাংলাদেশ আজ কোথায় থাকতো? নিচে কমেন্টে বিস্তারিত জানাবেন। যেহেতু আপনি এই পর্যন্ত এসেছেন, ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।
বর্তমানে সংবিধানের এই মূল 4 নীতি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়, যেটাকে মুজিববাদ বলা হয়। সে সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। আজকে এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো অ্যাঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।